হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমরা মোটামুটি আছি। তো তোমাদের প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু স্পিরিচুয়ালভাবে শুরু করার চেষ্টা করলাম পুজোর মাধ্যমে। কোনো জিনিসই এর থেকে বেটার পদ্ধতিতে শুরু করা যায় না। হ্যাঁ, হয়তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা আমার, কিন্তু সামনে পুজো দিচ্ছে মা। এই সময় হয়তো আমি বাড়িতেই নেই। বাড়িতে থাকলে ওর পুজো দেওয়ার দৃশ্যটা আমি শুরু থেকে শেষ অবধি দেখি, কারণ ও যেভাবে ভক্তি করে পুজো করে গুছিয়ে, আমার খুবই ভালো লাগে। আমাদের জার্নির শুরুর দিকটাতে আমাদের বাড়িতে কোনো সিংহাসন ছিল না। তো মাম সেই সময় মন খারাপ করতো আর আমাকে বলতো, একটা সিংহাসন এনে দিবি? কারণ ও পুজো আর্চা করতে খুবই পছন্দ করে। আমিও যদি হয়তো কখনো ভুলে যাই দিনের মধ্যে যে স্নান ফান করে এসে পুজোটা দিতে হবে, ও কিন্তু কখনোই ভোলে না। ও স্নান করে এসে ঠিক ভালো করে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে চেষ্টা করে। একসময় ভগবানের সঙ্গে মনোমালিন্য হলেও মামের ভগবানের প্রতি আস্থা আর বিশ্বাস দুটোই দৃঢ়। আমি সেটা শুরু থেকেই দেখে আসছি। মা লক্ষ্মী আমাদের ঘরে আসার পরে আমরা প্রথম কর্পূর জ্বালাতাম। তো তারপরে এই বাড়িতে আসার পরে 2-1 দিন করার পর আমিও ভুলে গেছি, আর ওরও হয়তো খেয়াল ছিল না। যদিও আমাকে অনেকবারই বলেছে যে একটু কর্পূর নিয়ে আসবি, তো আমিও শত ব্যস্ততার মাঝখানে ভুলে যাই মাঝে মধ্যে অনেক কিছু। আর আমার ভোলা রোগটা অনেক বেশি। তো ওই জন্য গতকাল রাত্রে আমাকে জোর দিয়ে বলেছে যে মা জয় অবশ্যই যেন কর্পূর আসে আমার বাড়িতে। তো কর্পূর আর লবঙ্গ আনতে বলেছিল আমাকে। তো আমি দুটো জিনিসই নিয়ে চলে এসেছি আমাদের সামনের দোকান থেকে। তো এই জিনিসটা সব দোকানেই প্রায় পাওয়া যায়। আর ও সম্ভবত কোথাও দেখেছে বা কারোর কাছ থেকে শুনেছে কোনো এক দিদির থেকে যে বাড়িতে কর্পূর আর লবঙ্গ জ্বালালে খুব ভালো, সেটা বাড়ির পক্ষে খুবই শুভ হয়। আর সত্যি বলতে বাড়ির পরিবেশ বা পরিস্থিতি যাই হোক না কেন, ধুনো অথবা কর্পূর এই দুটো জিনিসের গন্ধ যে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, সেটা মানে মনের মধ্যে একটা অন্য ফিলিংস নিয়ে আসে। যেন মনে হয় যে সারাদিনের ক্লান্তি সব কিছু যেন দূর হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস তোমাদের বলি, প্রত্যেকের বাড়িতেই খারাপ ভালো পরিস্থিতি আসে, আমাদের বাড়িতেও সেরকমই আসে। আর যখন মামের সাথে এমন হয়, ও সোজা গিয়ে মা লক্ষ্মীর সামনে বসে, আর বসে ওর যা সমস্যা সেটাকে এমনভাবে সুন্দরভাবে বলে, যেন যখন একটা মেয়ে যখন বিপদে পড়ে তার মাকে যেরকমভাবে বলে যে মা আমার এই সমস্যাটা হয়েছে, ও ঠিক সেইভাবে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীকে সব কিছু তার নিজের প্রবলেমগুলো বলে, যাতে সব কিছু ঠিক হয়ে যায়। এবং কেন জানি না অলৌকিকভাবে সেই সমস্যা আমাদের বেশি দিন থাকে না। ওর সাথে দেখা হওয়ার পর আমি বুঝেছি যে পুজোর জন্য বা ভগবানের কাছে মনের নিজের ইচ্ছেগুলো জানানোর জন্য বিরাট আয়োজন বা বিরাট জিনিসপত্রের দরকার হয় না। তার প্রতি আস্থা আর মনের শ্রদ্ধা থাকলে অবশ্যই তিনি তার ভক্তের সমস্ত কথা শোনেন এবং তার সমস্ত ইচ্ছে পূরণ করেন। তো এখানে মাম পুরো বাড়িতে প্রত্যেকটা ঘরে এই কর্পূর আর লবঙ্গটা ঘুরিয়ে নিচ্ছিল, যাতে পুরো ঘরটা একটা মঙ্গলজনক আবহাওয়া তৈরি হয়। আর কর্পূরের মধ্যে লবঙ্গ দিয়ে আমরা প্রথমবার জ্বালিয়েছি, তাই জন্য আগুনটা ধীরে ধীরে ছিটকে ছিটকে নিচের দিকে আবার পড়ছিল। তো ওই জন্য তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল জিনিসটাকে। এটা ঘোরানোর ফলে পুরো ঘর দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, যেটা বলে বোঝানোর মতো নয়। তো এখানে মা লক্ষ্মীর সামনে এটা ঘুরিয়ে নিয়ে সিংহাসনের পাশে সাবধানে রেখে দিল। আজকে সকালে আমার শতবার বারণ করা সত্ত্বেও মা আমার কথা শোনেনি। আর না শুনেই পুরো রান্নাঘরটাকে ও ভালো করে ঝাড়ু দিয়ে ঝেঁটিয়ে তারপরে জল দিয়ে মুছেছে। আমি অনেকবার বারণ করেছিলাম যে তোর যেটা প্রবলেম আমাকে বলবি। বললো গ্যাসটা একদম নোংরা হয়েছিল আর ও এইসব দেখতে পারে না, তাই জন্য গ্যাসটাকে এইসব পরিষ্কার করেছে। আর আমি বাড়ি এসেছি, ও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কী খাবো। তো আমি বলেছিলাম যে বাড়িতে যা আছে সেটাই খেয়ে নেবো। তো ওই জন্য ওর আর আমার জন্য একটুখানি লিকার চা আর ম্যাগি বানাচ্ছিল। কারণ বাইরে আমি সেরকম কিছু খাই না। ও আমাকে প্রায়ই বলে যে যখন আসিস কিছু একটা খেয়ে আসতে পারিস, কারণ ও সন্ধেবেলা এখন সেরকম কিছু একটা খায় না। কিন্তু যতই বলুক না কেন, ওকে ছেড়ে আমি বাড়িতে কখনো কিছুই খাই না, আমার ভালোই লাগে না। হ্যাঁ, আমার চোখের সামনে আমার প্রিয় অনেক জিনিসপত্র থাকে, যেরকম আমি ঘুগনি খেতে খুব পছন্দ করি, ফুচকা খেতে পছন্দ করি, চুরমুর খেতে পছন্দ করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এগুলো বাইরে কখনোই ওকে ছাড়া খাই না। আর আমি আনতেও চাই না, কারণ ও যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, তো তাই জন্য আমি ফুচকাটাও আনতে চাই না ওর জন্য। তাই জন্য বলেছিলাম যে বাড়িতে যা আছে তাই খেয়ে নেবো। আর ও যতই বলুক যে আমি খাবো না, কিন্তু আমি বাড়ি এলে যখন আমি খেতে বসি তখন আমার থেকে একটু একটু খায়। আর লিকার চাটা এখানে করছে কারণ সারা রাত দুজনে আমরা মশারি ছাড়াই এখন শুচ্ছি প্রচণ্ড গরমের জন্য। আর ফ্যানের স্পিডটা কেন জানি না হয়তো ভোল্টেজের জন্য কমে গেছে, তো তাই জন্য পুরো হাওয়াটা মাথায় লাগে। তো সকালবেলা উঠলেই আমাদের গলা একটু ব্যথা থাকে। আর আমি বাজার থেকেই কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছিলাম, শশা আর কিছু জিনিসপত্র, যেটা ও গুছিয়ে নিচ্ছে এখানে। এখানে আমাদের ম্যাগি আর লিকার চা কমপ্লিট। এখানে কেউ ভেবো না যে ওকে দিয়ে আমি ম্যাগি করাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আসার পরে ওকে অনেকবারই বলেছি যে আমি করে দিচ্ছি, ও কোনোভাবেই আমার কথা শোনেনি। বলছে আমি সারাদিন তোর কথা শুনে কিচ্ছু কাজ করিনি, আমি ব্লগও বানাইনি, শরীর খারাপ ছিল, সারাদিন শুয়েছিলাম। তো এখন তুই কাজ থেকে এসে এখন তুই আবার করবি, আমি একটুখানি করে দিই, এমন কিছু সমস্যা হবে না।
তো ও কাজ না করে থাকতেও পারে না, ও সারাদিন চুপচাপ বসেও থাকতে পারে না। তাই জন্য বললাম ঠিক আছে, তো যদি ভালো লাগে তাহলে তুই আমাকে করে খাওয়া, কারণ ও আমাকে রান্না করে বা কিছু করে খাওয়াতে খুবই পছন্দ করে। এই যে আমাদের চা পুরোপুরি রেডি এখন খাওয়ার জন্য। আর এই ফলগুলো আর এই সবজিগুলো আমি আসার সময় বাজার থেকে নিয়ে এসেছি আমাদের এক খুব প্রিয় একজন দিদির। তো ওনার পরামর্শে আমরা ঠিক করেছি এখন তো একটা হেলদি রুটিন মেনটেন করব, আর তাই জন্য আমি ওকে এবার থেকে প্রতিদিন একটু করে শাক সবজি এভরিথিং খাওয়াবো। আর দিদি বলেছিল ওকে একটু পেঁপে সেদ্ধ করে খাওয়াতে, তো তাই জন্য পেঁপে নিয়ে এসেছি বাজার থেকে। আর এখানে আমি বসে পড়েছি ম্যাগি খেতে। তো তোমরা তো শুনলেই আমার শরীরটা খুবই খারাপ, আর দুদিন ধরে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে। আর দেখবে মাথা যন্ত্রণা করলে তখন কিছুই ভালো লাগে না। সকাল থেকে আমি উঠতে পারিনি, সেরকম কোনো কাজ গুছিয়ে করতে পারিনি। যেটুকু মানে না করলে নয় আর কি, ওরকম নোংরা চোখের সামনে দেখা যায় না, সেটুকু উঠে আমি করেছি। আর যাই আমাকে ব্লগ করতেও বারণ করেছিল সকাল থেকে, আর ইচ্ছে হলেও আমার উপায় ছিল না, শরীরে দিচ্ছিল না, সেই কারণে ব্লগটাও আমি করিনি। কাজটা তো ছাড়লে হবে না, এটাই আমাদের একমাত্র একটা আশা। তো সন্ধে দেওয়া থেকে ব্লগটা আমি শুরু করেছি। তারপরে জয় এসে গেছে, জয়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো এই ড্রেসগুলো পাঠিয়েছে হায়দ্রাবাদ থেকে এক দিদি, সুমনা দি। সুমনা দিদির সাথে আমার অনেক দিনের পরিচয়, ওই বাড়ি থাকতাম যখন তখন থেকেই পরিচয়। অ্যাড্রেস আমার কাছে দিদি চেয়েছিল অনেক দিন আগে, তো তখন দেওয়া হয়নি। সুমনাদির সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক, পুরো বন্ধুর মতো। আমি অ্যাড্রেসটা দিতে চাইছিলাম না, এই কারণে আমি জানতাম অ্যাড্রেসটা দিলেই দিদি কিছু না কিছু পাঠাবে। দিদিকে বলছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তার জন্য কোনো উপহার পাঠাতে হবে না, কিন্তু দিদি বলল না, আমরা যাকে ভালোবাসি ইচ্ছে হয় তাকে কিছু উপহার দিই। এখন বাজে রাত্রি 8:30 মতো, আর ওই যে বসে আছে ওখানে অসুস্থ। কেমন আছে? কেন যেন মাথাও কন্টিনিউয়াস কয়েকদিন যাবৎ যন্ত্রণা করেই যাচ্ছে। আর সত্যি বলতে এরকম বাড়িতে হলে বাইরে শান্তিতে কাজও করা যায় না, কারণ আমি সারাদিনই চিন্তায় ছিলাম। যদিও ফোনে ওর সাথে যোগাযোগ ছিল সারাদিনই। তো আমি বলেছি, আমি বারবার বলি যে ঘরের কাজ ফাজ এত করিস না, যা থাকবে আমি এসে করে দেবো, কিন্তু ওর সারা দিনের মধ্যেই সব কাজগুলো করে নেওয়া চাই। তো তাই জন্য বেকার আরও হাঁপিয়ে পড়ে। আমি বলেছি এত বড় ঘর ঝাড় দেওয়ার দরকার নেই, আমি দিয়ে দেবো, বা দুদিন ছাড়া ছাড়া দেবো। ওই বালির ঘর তো আর ঝাড় দিয়ে পরিষ্কার করে যায় না, কিছু করার নেই। যে শুনবে না তার কিছু বলার নেই আমার তাকে। তো এখন আজকে জোর করেই কাজগুলো সব আটকে রেখে দিয়েছি। এখন যাব কাচতে, জামা কাপড় কাচবো সব। অনেকদিন 2-3 দিন কাচা হয়নি, আমি টাইমও পাচ্ছি না। আজকেও তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু কাজের যা ব্যাপার হয় না। মানে একজন যদি দেরি করে আসে আমাকে আরও দেরি করে আসতে হবে। যাই হোক, তো দেরি করেই এসেছি আজকে। আর আমাদের বাড়িতে আমরা ছাড়া কেউ নেই, তো একজন যদি অসুস্থ হয়ে থাকে তাহলে মাথা ঠিক থাকে না, কারণ সারাদিন বাইরে থাকলে মনটা ঘরের মধ্যেই পড়ে থাকে, কারণ জানি না কী হচ্ছে না হচ্ছে, কাজেও মন লাগে না। কিন্তু কিছু করার নেই, কারণ দুদিকটাই মেনটেন করতে হবে। কারণ আমার উপরেই বা ওর উপরেই এরকম, আমরা দুজনের উপরেই সব কিছু মেনটেন করে। আমি বাড়িতে বসে গেলে খুব সমস্যা হয়ে যাবে। এমনিতেও কিছুদিন আগে 10-12 দিন বাড়িতে ছিলাম, তাতে অনেকটাই লস হয়েছে। তো তাই না, এখন কোনো উপায় নেই, মাসেরও শেষ হয়ে এসছে, হোয়াট এভার। তো ওকে আমি বলেছি যথেষ্ট রেস্ট নিতে, কারণ রেস্ট নিয়ে ছাড়া এমন কোনো উপায় নেই। মাথা যন্ত্রণা সারাদিন। মুখ তোল, মুখ ছোটো হয়ে যায়। বেশিক্ষণ ওয়েট করো, চেষ্টা করবো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে একটু শুয়ে পড়ার, কারণ আমার একদম ঘুম হচ্ছে না, ও ঘুমানোর খুব দরকার। আজকে ব্লগ করেনি, কারণ করতে পারেনি, শরীর খারাপ ছিল। ঠিক আছে, দরকার নেই। শরীর যতক্ষণ না সুস্থ হচ্ছে, শরীরটা আগে, তারপর তো সব কিছু। সে বেশি সময় নষ্ট করবো না, আমি চলে যাই, কারণ কাচাকুচি করতে মিনিমাম এখন 15-20 মিনিট টাইম লাগবে, আধা ঘন্টা মতো টাইম লেগে যাবে। তারপরে খাওয়া দাওয়াগুলো গরম করবো, করে আমরা স্নান ফান করে খেতে বসবো। তো সুমনাদি 4টে টি শার্ট পাঠিয়েছে, জয়ের জন্য পাঠিয়েছে ব্ল্যাক, যেটা সেটা পাঠিয়েছে জয়ের জন্য, আর বাদ বাকিগুলো আমার জন্য পাঠিয়েছে। সাইজ একদম ঠিকঠাক আছে, মানে আমি তো অবাক যে দিদি আমাকে সামনে থেকে না দেখে, আমি কখনো সাইজ বলিও নি, তো না দেখে মানে কি করে জানলো আমি জানি না। আমার থেকে, আমি যে একটা হলুদ রঙের টি শার্ট পরি, তো ওটাও আমার অনেকটা বড় হয়, কিন্তু ওটার থেকেও দিদি যেটা পাঠিয়েছে সেটা একদম মানে, আমি তো খুব একটা ফিটিংস পরি না, একটু ঢিলা ঢালা পরি, তো দিদি যেটা পাঠিয়েছে আর কি, সেটা একদমই পারফেক্ট। মানে আমাকে না দেখেও সাইজ কী করে জানলো আমি জানি না। জয়ের আর আমার জন্য পাঠিয়েছে, রঙগুলো তো ভীষণই সুন্দর। আমি প্রথমে ভেবেছিলাম দিদি পছন্দ করেছে, তারপরে শুনলাম যে না, দাদাভাই পছন্দ করেছে, মানে দিদির হাজবেন্ড। দাদাভাই ভীষণ ভালো একজন মানুষ, ভালো একজন
হাজব্যান্ড, ভালো একজন বাবা। সত্যি ওরকম মানুষ মানে এখনকার সমাজে দেখাই যায় না। খুব ভালো লাগে আমার দাদাকে। আর এদিকে দেখো জয় বাড়ি মানে কাজ থেকে বাড়ি ফিরে কাচাকুচি করতে বসেছে। আমার 2 দিন ধরে এতটাই শরীর খারাপ যে আমি মানে ঘরে পরার জামা কাপড়গুলোও ধুতে পারিনি। মানে আমি তাকাতেই পারছি না, চোখ আর ঘাড় এত পরিমাণে যন্ত্রণা করছে। আসলে অনেকক্ষণ ধরে এডিট করি তো ফোনের দিকে তাকিয়ে থাকি, সেই কারণে সমস্যাটা হচ্ছে। তারপর পাটা ফোলা, এতগুলো করে ওষুধ খাচ্ছি, মানে আমার শরীরটা ভেতর থেকে একদমই ভালো লাগছে না। তো সেই জন্য আর কি জয় আমাকে কাচতে বারণ করেছিল, বলেছিল রাত্রেবেলা এসে আমি কেচে দেবো। আগের দিনে বলেছিল, কিন্তু বাড়ি ফিরতে দেরি হয়েছে। আমি চেষ্টা করি শরীর ভালো থাকলে না সব কিছু করে রাখার, কারণ ওখানেও ওকে অনেক প্রেশার নিতে হয়, বাইরে কাজ করে, এখান থেকে এতটা পথ যায়, আবার বাড়িতে এসে আমি চাই না ওকে প্রেশার দিতে, কিন্তু ওই ফোন করে করে আমাকে মানা করে যে তুই অসুস্থ হলে আমি তো শান্তিতে ওখানে কাজ করতে পারবো না, তুই আগে সুস্থ হ। সেই কারণেই আর কি জামা কাপড়গুলো আমি ধুইনি, শরীরে দেয়নি সেই জন্য। তো ওই জামা কাপড়গুলো জয় রাত্রেবেলায় কেচে নিচ্ছে। ব্লগটা তো রাত্রেবেলা করেছি, আমি ভেবেছিলাম সকালবেলা উঠে মানে বেলার দিকে ভয়েস ওভার দেবো, রাত্রেবেলা তো দিতে পারবো না। তো সকালবেলা দেখি জয় ভোরবেলা আমাকে মানে কাজে বেরোনোর সময় আমাকে একটু ডেকে বলে গেল, ও নাহলে আমাকে ডাকে না, আমি তো রাত করে ঘুমাই, তো আমাকে ডাকে না, বাইরে থেকে লক করে দিয়ে ও বেরিয়ে যায় কাজে। আর কখনো কখনো আমি যদি উঠে পড়ি তখন আমি উঠি, তো আর আমি ঘুমালে আমাকে কখনোই ডাকে না, কারণ কি সারা রাত মাথা যন্ত্রণায় ভুগি আমি, সেই কারণে। তো জয় দেখি আমাকে ডেকে বলে যাচ্ছে, আমি ভয়েস ওভার দিয়ে দিয়েছি অর্ধেক, বাকিটা একটু দিয়ে নিস, আমার অনেকটা দেরি হয়ে গেছে, আমি অটো পাবো না, বেরিয়ে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তুই কেন দিতে গেলি, আমি তো দিতাম। তো বলছে যে না, আমি কাজটা এগিয়ে রেখে যেতে চাইছিলাম। আমি জানি না যে ও কি বলেছে না বলেছে, আমি এখন এডিট করার সময় শুনছি যে ও কি কথা বলেছে তোমাদেরকে আমার নামে। এই অসুস্থ শরীরে, শরীর খারাপের মধ্যেই সকালবেলা কথাগুলো শুনে যেন মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, বালতি করে জড়ো করে রাখা হয়েছে। আর এদিকে জয় চালটা নিয়ে নিচ্ছে, ভাত বসাতে হবে রাত্রেবেলা। সকালবেলা তো ভাত করা হয়নি, ভাত ছিল। আর আমি ক্লিপটা নিতে ভুলে গেছি, ও একদম মাথায় ছিল না যে কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো। রান্না করেছিলাম 2 রকম ডাল মিশিয়ে করেছিলাম, ওই মুগ ডাল, মুসুর ডাল, টমেটো দিয়ে করেছিলাম, মানে একসাথে সেদ্ধ বসিয়ে দেয় না ওই রকম করে, মানে ডালের মধ্যে একটুখানি পেঁয়াজ আর একটা টমেটো, একটা না আর অর্ধেকও দিয়েছিলাম, দেড়খানার মতো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, মানে সব একসাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। আর উপর থেকে একটু জিরে ফোড়ন দিয়ে অন্য একটা এতে ওই কী বলে ওটাকে, ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তেলটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইভাবেই একটু ডাল করে নিয়েছিলাম। আর করেছিলাম বাঁধাকপির তরকারি। আগের দিন রাত্রেবেলা চিংড়ি মাছ ভাজা ছিল, চিংড়ি মাছ আনতে বলেছিলাম জয়কে যে বাঁধাকপি দিয়ে খাবো বলে, তো ওই চিংড়ি মাছ এনে রেখেছিল, ওই চিংড়ি মাছটা ভাজা ছিল। তো সকালবেলা ওই জন্য করে আমি বাঁধাকপি আর চিংড়ি মাছের তরকারিটা করে নিয়েছি, নয়তো মাছটা তো নষ্ট হয়ে যেত, সেই জন্য রান্না করে নিয়েছিলাম সকালে। আর রাত্রেবেলা জয় ভাতটা করলো। তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, দিদির সাথে গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ভুলেই গেছি ক্লিপটা নিতে। এটা হচ্ছে পরদিন সকালবেলা জামা কাপড়গুলো মেলতে এসেছে জয়, রাত্রেবেলায় মেলতে যাচ্ছিলাম জানো তো। তো দিদি মানা করলো, সুমনাদি, যে একদমই বাইরে রাত্রেবেলা জামা কাপড় মেলো না। কিন্তু আমি প্রত্যেক দিন মানে যখন স্নান করি রাত্রেবেলা রান্না বান্না হওয়ার পরে, তখন আমি প্রত্যেক দিনই আমি এই আমার নাইটিটা এইখানে মেলে দিয়ে যাই, প্রত্যেক দিন রাত্রেবেলা নাইটিটা এখানে মেলে দিয়ে যাই, জল ঝরে যায়। আর ভেতরে তো সেরকম একটা দড়ি আছে, কিন্তু আর তো দড়ি খাটানোর জায়গা নেই, পেরেক যেখানে সেখানে এখানে পোতা যাবে না, তো সেই কারণে আর কি একটাই দড়ি খাটানো রয়েছে। ওই গামছাটা তো আর মানে দলা পাকিয়ে রাখা যায় না, গামছা সবসময় মেলে রাখতে হয়, আর নাহলে ভিজে থাকলে না গামছা কেমন একটা গন্ধ হয়। ওই জন্য গামছাটা মেলার জন্য বাইরে একটা, মানে বাইরে না, রান্নাঘরের কাছে একটা দড়ি খাটিয়েছি, ওখানে গামছা মেলি বা কোনো সময় কিছু ভিজে থাকলে মেলি। তো রাত্রেবেলা দিদি মানা করলো বলে রাত্রেবেলা আর জামা কাপড়গুলো মেলা হয়নি, তো ওইগুলোকে ওই বালতির মধ্যেই জড়ো করে রেখে দেওয়া ছিলাম। সকালবেলা আমি ঘুম থেকে উঠে মেলে দেবো, কিন্তু দেখছি জয় মেলে দিয়েই গেছে। দিদি মানা করলো যে এত অসুখ বিসুখ হচ্ছে, বাইরে জামা কাপড় মেলো না, অনেক কিছু থাকে, তো সেই কারণে আর কি আর আজকে থেকে আর রাত্রেবেলা করে বাইরে মেলবো না, ছাদে আসলে শুকনোর জন্যই মেলে দিতাম, আমি যে কোথায় মেলবো, ছাদে গিয়ে মেলে দিতাম, সেই জন্য আর কি। আসলে দুজনের সংসার তো সব কিছু দুজনকেই সামলাতে হয়। আর আমার কিছু হলে জয় মানে টেনশানে আরও পাগল হয়ে যায়, না ওখানে শান্তিতে কাজ করতে পারে, হাজারবার ফোন করে কি করছিস না করছিস, ওরও চিন্তা হয়, ঘরে একা থাকি। আর তারপর খাটনিটা তো হয়, এই সকালবেলা বাড়ি থেকে বেরোয় ভোরবেলা, আর সেই কানা রাত্রেবেলা বাড়িতে ফেরে, দুপুরবেলা একটু রেস্ট নিতে পারে না, ওখানেও তো কাজের প্রেশার আছে। কেউ তো আর দেখো মুখ দেখে তো কেউ আর মাইনে দেবে না মাসে মাসে, তাই না? তো সেই জন্য আর কি ওর খাটনিটা খুব বেশি হয়ে যায় বাড়িতে আবার ওখানে। তবে জানো তো, ও আমার উপরে কখনোই বিরক্ত হয় না, আমি ভগবানকে সবসময় ধন্যবাদ জানাই।
জানাই এমন একটা মানুষকে আমার জীবনে উপহার পাঠানোর জন্য। তো এখন বাজে সকাল 6টা, আর আমি ছাদে এসেছি। এই জামা কাপড় রাত্রিবেলা কেচেছিলাম সেগুলো মেলতে। মাম ঘুমোচ্ছে, তো ওকে আর ডাকিনি, কারণ যেহেতু ওর মাথা যন্ত্রণা হচ্ছিলো আর ঘুম কম হচ্ছে, তাই জন্য ওকে আর ডাকলাম না। ভাবলাম নিজে এসেই এগুলো মেলে ফেলে দিই সব। আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে, দেখো একদম নীল আকাশ আর প্রচুর পরিমাণে রোদ উঠেছে, তাকানোই যাচ্ছে না এত রোদ। তো আশা করছি বেশি সময় লাগবে না এগুলো শুকোতে, হয়তো 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে শুকিয়ে যাবে। ওকে বলেছি উঠে যাচ্ছে এগুলো তুলে নিতে, আর ওই জন্য সকাল সকাল ওকে আর ডাকলাম না। কয়েকদিন যাবত ওর শরীর একদমই ভালো যাচ্ছে না, তো তাই জন্য আমি একটু চিন্তায় আছি। আর আমি চাইছি ওর মাথা থেকে এত প্রেশারটা আমি কমাতে পারি যতটা সম্ভব। তো তাই জন্য আমি বললাম যে ভিডিও তুই একটু রেডি কর, আমি অল্প রেডি করে দেবো। তো বহুদিন পর ভিডিও একটু এডিটিং শুরু করেছি আমি, অনেক দিন পর। এত মানে আগে প্রথম দিকেও ওকে শেখাতাম, তখন করতাম, তারপর তো এখন আমার থেকে বেশি এক্সপার্ট হয়ে গেছে। তো আমি মোটামুটি যা পারি আর কি তার উপর থেকে একটুখানি চেষ্টা করি। তো ওই জন্য ওকে আর ডাকলাম না। আমার বেশি টাইমও নেই, আমি এখন বেরোতে হবে আমাকে তাড়াতাড়ি, কারণ আমার এখন কাজের টাইমটা একটু এগিয়ে এসছে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। এই ভিডিওটা রেডি করেই আমি বেরিয়ে যাব, বেরিয়ে সঙ্গে সঙ্গে ছুট দেবো, কারণ আমারও ডিউটি রয়েছে। বেশি ভিডিওটাকে আজকে বাড়াবো না, কারণ বেশি সময় যেহেতু নেই। তোমরা একটুখানি আমাদেরকে সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার অবশ্যই করো তোমাদের পরিবার পরিজন বন্ধুদের মাঝখানে। আর কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। চলো বেশি বাড়াবো না, কারণ এই ভিডিওটাকে রেডি করতে অনেকটা টাইম যাবে আমার এখন, তারপরে আমার কাজের জন্য ছুটতে হবে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মামের জন্য একটু প্রে করো, ও খুব শরীর খারাপ, তো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কমপ্লিটলি, তো একটু প্রে করো। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা সকাল।